যুক্তিবিদ্যা প্রথম পত্রের ১৭তম ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক যুক্তিবিদ্যা, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা, ফুলবাড়ী, কুড়িগ্রাম। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড অর্থাৎ এনসিটিবি কর্তৃক অনুমোদিত সিলেবাসের আলোকে রচিত যুক্তিবিদ্যা প্রথম পত্রের আজ হলো ১৭তম ক্লাস। আজকের অধ্যায় যুক্তিবিদ্যার প্রয়োগ দিক, অধ্যায় নম্বর ২। এই অধ্যায়ে মোট ক্লাস হবে ১০টি। প্রথম অধ্যায়ের পাঠ পরিকল্পনা। দেখো, যুক্তিবিদ্যা দর্শন প্রথম ক্লাস, দ্বিতীয় যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা, ৩ ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা, ৪ পেশাগত নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা, ৫ পেশাজীবীদের জীবনে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার গুরুত্ব, ৬ নম্বর হল যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব, যুক্তিবিদ্যা ও গণিত, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও শিক্ষা, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ। তো আমাদের আজ হলো ৭ম ক্লাস অর্থাৎ যুক্তিবিদ্যা ও গণিত। এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দসমূহ দেখিয়েছে যা রিমাইন্ডার: দর্শন, অধিবিদ্যা, জড়, নন্দনতত্ত্ব, সারসত্তা, নীতিবিদ্যা, রূপবিদ্যা, শিক্ষা, কম্পিউটার, গণিত, জ্ঞানবিদ্যা, মূল্যবিদ্যা, ব্যবসায় নৈতিকতা, পেশাগত নৈতিকতা, ইন্দ্রিয়গ্রাহ্য। অর্থাৎ এই কয়টি যে প্রধান প্রধান শব্দ রয়েছে এগুলোর প্রাথমিক সংজ্ঞা তোমরা মুখস্থ রাখবে, কারণ প্রাথমিক সংজ্ঞা মুখস্থ রাখলে এই শিরোনাম যে কোনো অধ্যায়, এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই এই উত্তরগুলো করতে পারবে। যখন আমরা যদি এখন আমরা কি করব, গণিত সম্পর্কে লেখাপড়া করবো অর্থাৎ যুক্তিবিদ্যা ও গণিত। তো আমাদের এই দেখো এখানে গণিতের উপাদানটা রয়েছে, যদি আমরা গণিত এই সংজ্ঞাটা মুখস্থ করি তাহলে আবার পরবর্তীতে আর ওটা পড়া লাগতেছে না, এই পড়ায় ওইখানে কাজ হয়ে যাচ্ছে। তো এইখানে যে শব্দগুলো আসে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং বারবার এই শব্দগুলো আসে, তাই এই প্রধান প্রধান শব্দগুলো তোমাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছে যাতে তোমরা এটা গুরুত্ব সহকারে মুখস্থ রাখো। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা অর্থাৎ আমরা 10টি যে ক্লাস করবো সেই ক্লাস শেষে আমরা শিখব যুক্তিবিদ্যা ও দর্শনের অনুবদ্ধ ও প্রয়োগ ব্যাখ্যা করতে পারবো, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার অনুবদ্ধ বর্ণনা করতে পারবো, নীতিবিদ্যা অর্থাৎ ব্যবসায় নীতিবিদ্যা ও পেশাগত নীতিবিদ্যায় যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারবো, যুক্তিবিদ্যা নন্দনতত্ত্বের অনুবদ্ধ তুলনা করতে পারবো, নন্দনতত্ত্বে যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারবো, যুক্তিবিদ্যা গণিতের অনুবদ্ধ তুলনা করতে পারবো, গণিতের যুক্তিবিদ্যার প্রয়োগ বিশ্লেষণ করতে পারবো, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের অনুবদ্ধ তুলনা করতে পারবো, কম্পিউটার বিজ্ঞানের যুক্তিবিদ্যার প্রয়োগ দেখাতে পারবো, যুক্তিবিদ্যা ও শিক্ষার অনুবদ্ধ বিশ্লেষণ করতে পারবো, বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, সর্বশেষে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে যুক্তির প্রয়োগ করতে আগ্রহী হব। তো আমরা 10টি ক্লাস শেষে এই 12টি বিষয় শিখতে পারবো। তো আজকের অধ্যায় ও আলোচ্য বিষয় দেখো, আজকের অধ্যায় হলো অধ্যায় শিরোনাম অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যুক্তিবিদ্যার প্রয়োগ দিয়ে 10টি ক্লাস সংখ্যা, এই দ্বিতীয় অধ্যায় ক্লাস হবে 10টি। তো আজ আমার ক্লাস নম্বর হলো 7, আমাদের আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা ও গণিত। তো আমাদের ক্লাস সংখ্যা 10টির মধ্যে 7 নম্বর ক্লাস হচ্ছে, আর বাকি থাকবে 3টি ক্লাস এই অধ্যায়ের, এটা পর্যায়ক্রমে তোমরা পাবে। তো আলোচ্য বিষয় হলো যুক্তিবিদ্যা ও গণিত, ক্লাস নম্বর 7। তাহলে পার্ট নম্বর 7 আছে যুক্তিবিদ্যা ও গণিত। দেখো, যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক বিশ্লেষণের আগে উভয়ের প্রকৃতি সংক্ষেপে আলোচনা দাবি রাখে। আমরা ইতিমধ্যে যুক্তিবিদ্যার প্রকৃতি সম্পর্কে জেনেছি। এই পর্যায়ে গণিতের প্রকৃতি সংক্ষেপে উল্লেখ করে যুক্তিবিদ্যার সাথে তার সম্পর্কের বিষয়টি আলোচনা করা হলো। অর্থাৎ এখানে যুক্তিবিদ্যা সম্পর্কে অনেকে, এই যুক্তিবিদ্যা কাহাকে বলে এ নিয়ে অনেক অধ্যায়ে আলোচনা করা হয়েছে, যেমন প্রথম অধ্যায়ে 3 নম্বর পার্ট এবং 8 নম্বর ক্লাসে এই এই সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তোমরা এখান থেকে জেনে নিবে বা পড়ে নিবে। তো আমরা এখন ক্লাস সংক্ষিপ্ত, কারণ নালে ক্লাস আরো দীর্ঘই হবে, তাই ক্লাস সংক্ষিপ্ত করার জন্য যুক্তিবিদ্যা বাদ দিলাম। যেহেতু এটি অনেকবার পড়ানো হয়েছে তাই গণিত সম্পর্কে আবার শুধু এখন আলোচনা করব, তারপরে আমি দুটির সম্পর্ক এবং পার্থক্য, সম্পর্ক, মিল অমিল এবং পারস্পরিক নির্ভরশীলতা আলোচনা করব। তো এখন প্রকৃতপক্ষে গণিতের কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা পাওয়া কঠিন। গ্রিক মেথিমা শব্দ থেকে ইংরেজি ম্যাথমেটিক্স শব্দটি এসেছে। মেথিমা শব্দের অর্থ নলেজ, স্টাডি, লার্নিং। তবে এ শব্দ নিয়ে যে কোনো ধরনের জ্ঞান,
পদ্ধতি বা শিক্ষাকে না বুঝিয়ে এমন এক বিশেষ ধরনের বিমূর্ত জ্ঞান চর্চাকে বোঝানো হয় যা পরিমাণ মানে কোয়ান্টিটি, আকার, স্ট্রাকচার, দেশ, স্পেস বা পরিবর্তন, চেঞ্জ ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে। অর্থাৎ গণিত বিমূর্ত যৌক্তিক বিচারবুদ্ধি ব্যবহার করে বস্তু জাগতিক বিষয়াদি গণনা, হিসাব, পরিমাণ, আকার ও গতিবিধির একটি সুশৃঙ্খল পাঠ প্রক্রিয়া তৈরি করতে চেষ্টা করে। তাহলে তোমরা এইটুকুই গণিতের সংজ্ঞা দিলে তাতেই হবে, যেহেতু সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা পাওয়া কঠিন, তাই যেহেতু এখানে যেটুকু দিয়েছে এইটুকুই তোমরা লিখবে যে অর্থাৎ গণিতের বিমূর্ত যৌক্তিক বিচার বুদ্ধি ব্যবহার করে বস্তুজাগতিক বিষয়াদি গণনা, হিসাব, পরিমাণ, আকার ও গণিতের একটি সুশৃঙ্খল পাঠ প্রক্রিয়া তৈরি করতে চেষ্টা করে বা সুশৃঙ্খল পাঠ প্রক্রিয়া তৈরি করতে যে বিদ্যা চেষ্টা করে তাই হলো গণিত। এবং গণিত শব্দটি কোথা থেকে এসেছে? ম্যাথমেটিক্স, তাহলে কি মেথিমা শব্দ থেকে এসেছে। এটা মুখস্থ রাখবে তোমরা, কারণ এটার ইয়াতে আসতে পারে, নৈবিত্তিকে আসতে পারে। দেখো পরবর্তীতে যুক্তিবিদ্যা ও গণিতের সাদৃশ্য। তাহলে এই যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে কি কি সাদৃশ্য রয়েছে তা আমরা দেখব। যুক্তিবিদ্যা গণিতের প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে নিচে উল্লেখ করা বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যে পূর্বে পড়লাম, যে সংজ্ঞা পড়লাম, এর থেকে এর সাদৃশ্য এগুলো পাওয়া যায়। যেমন এক, যুক্তিবিদ্যা একটি আকারগত বিদ্যা। যুক্তিবিদ্যা বস্তুগত সত্যতা আরোহণ মানে অন্বেষণ করলেও যুক্তির আকারগত বৈধতা বিচারই এর মূল কাজ। ঠিক তেমনি ভাবে গণিত একটি আকারগত বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে নিয়মানুগতভাবে সংখ্যাতাত্ত্বিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। অর্থাৎ এটাও আকারগত, এটাও আকারগত, এদের দুইটির মিল রয়েছে। দুই, যুক্তিবিদ্যা গণিত উভয় বিষয়ে বিধিবদ্ধ প্রণালীতে বা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সমস্যার সমাধান বা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তার মানে কি, যুক্তিবিদ্যা উভয়ের মাধ্যমে কি করা? বিধিবদ্ধ প্রণালীর মাধ্যমে একটা সুনির্দিষ্ট নিয়মের, যেহেতু যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে উভয়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এই নিয়মের মাধ্যমে আমরা একটা সমস্যার সমাধান সিদ্ধান্ত উপনীত হতে পারি। তিন, দেখো সুশৃঙ্খল বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা গণিত উভয় বিজ্ঞান হিসেবে অভিহিত হয়। যুক্তিবিদ্যাকে অনেক ক্ষেত্রে কলা বলেও আখ্যায়িত করা যায়, কিন্তু এতে তার বিজ্ঞান হিসেবে অবস্থানের অবনতি ঘটে না। তার মানে সুশৃঙ্খল বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা গণিত উভয় বিজ্ঞান হিসেবে অভিহিত করে, অর্থাৎ যুক্তিবিদ্যা এবং গণিত উভয় একটি বিজ্ঞান। 4 নম্বর দেখো, উভয় বিষয় যথার্থতা, সত্যতা বা বৈধতা নিয়ে গবেষণা করে থাকে। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা ও বচনের সত্যতা নিয়ে আলোচনা করে। অন্যদিকে গণিত ও কোনো সংখ্যা বিষয়ক সমস্যা সমাধানে বা কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে কি যথার্থতা ও নিয়ম অনুযায়ী বৈধতা অর্জন করতে চায়। অর্থাৎ দুইটি একটা বৈধ নিয়ম বা সত্যতা বৈধতা নিয়ে গবেষণা করে থাকে। 5 নম্বর দেখো, যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই সংস্কার মুক্ত বিদ্যা। যুক্তিবিদ্যা বা গণিত কোনোটিই কোনো প্রকার পূর্ব সংস্কার বা বিশ্বাস দিয়ে চালিত নয়। অর্থাৎ যুক্তিবিদ্যা ও গণিত কোনোটাই পূর্ব সংস্কার বা বিশ্বাস দিয়ে চালিত নয়। 6, দেখো কোনো প্রকার আবেগ বা কল্পনা দিয়ে যুক্তিবিদ্যা বা গণিত কোনোটি পরিচালিত হয় না। এদের লক্ষ্য সত্য আবিষ্কার। এজন্য উভয় বিদ্যাই নিয়মের প্রতি দায়বদ্ধ। যে কোনো অবস্থায় যৌক্তিক বা গাণিতিক নিয়ম অনুসরণই উভয় বিষয় লক্ষ্য। গণিতের উপর বিশেষভাবে নির্ভরশীল। পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়ন ইত্যাদি বিদ্যা তাদের তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের উপরেই অধিকাংশে নির্ভর করে। বাস্তবে অনেক ক্ষেত্রেই তার প্রমাণ দেখানো সম্ভব হয় না। তাহলে এই 6টি হলো, দেখো এই 6টি হলো 7 নাম্বার। আরো আছে দেখো, 7 নাম্বার, যুক্তিবিদ্যা গণিত উভয় ক্ষেত্রে কি নিজস্ব কিছু প্রতীক ব্যবহার করা হয়, তবে এসব প্রতীক ব্যবহারের ক্ষেত্রে কিছু সাদৃশ্য থাকলেও ভিন্নতাই বেশি। তবে যদিও অর্থাৎ এই যুক্তিবিদ্যা গণিত উভয়ে কিছু চিহ্ন প্রতীক রয়েছে, যদিও প্রতীকগুলো আলাদা আলাদা, কিন্তু তার মধ্যে দুইটির মধ্যে প্রতীক রয়েছে। 8, যুক্তিবিদ্যা গণিত উভয় অন্যান্য বিদ্যার বিশেষ সহায়ক হিসাবে কাজ করে থাকে। সুশৃঙ্খল চিন্তা বা যুক্তির নিয়ম চর্চার মাধ্যমে একজন মানুষ যে কোনো বিষয়ে পদ্ধতিগতভাবে সংস্কারমুক্ত জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারে। অন্যদিকে কি, বিজ্ঞানের অধিকাংশ শাখাই গণিতের উপর বিশেষভাবে নির্ভরশীল। পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়ন ইত্যাদি বিদ্যা তাদের তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের উপরেই অনেকাংশে নির্ভর করে। বাস্তবে অনেক ক্ষেত্রেই তা প্রমাণ দেখানো সম্ভব হয় না। তাহলে আমাদের এই সাদৃশ্য হলো কয়টি? এই 8টি সাদৃশ্য রয়েছে যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে।
তোমরা রিডিং করে নিবে। যুক্তিবিদ্যা গণিতের বৈসাদৃশ্য দেখো এখন। অমিল কি কি রয়েছে। যুক্তিবিদ্যা গণিতের প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে বেশ কিছু অমিল লক্ষ্য করা যায়। নিচে এমন কিছু বৈসাদৃশ্য সংক্ষেপে তুলে ধরা হলো। এক, গণিতকে বিশুদ্ধ বিজ্ঞান বা মৌলিক বিজ্ঞান বলা হয়, কিন্তু যুক্তিবিদ্যাকে সে অর্থে বিশুদ্ধ বা মৌলিক বিজ্ঞান বলা চলে না, তবে একে গঠনমূলক চিন্তা বা যুক্তির মৌলিক বিজ্ঞান বলা যায়। তাহলে এর মধ্যে একটু পার্থক্য রয়েছে। ২ নম্বরে দেখো, যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বজন স্বীকৃত হবে এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু গণিতের সিদ্ধান্ত যদি সঠিক সূত্রের মাধ্যমে অন্বিত হয় তাহলে তার সর্বজন স্বীকৃতি লাভ করে। অর্থাৎ যে অঙ্ক যেটা যে কেউ করুক না কেন, যদি শুদ্ধ হয় সেই অঙ্কটি, তাহলে উত্তরটি একই হবে। কিন্তু এই যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বজন স্বীকৃত নয়, কারণ এখানে নিশ্চয়তা নেই। ৩ নম্বর দেখো, যুক্তিবিদ্যা এক ধরনের বিজ্ঞান হলেও একে কলাবিদ্যা বলা চলে, কিন্তু গণিতকে কলাবিদ্যা বলা যায় না। ৪, যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বদা বাস্তবে প্রমাণযোগ্য নয়, কিন্তু গাণিতিক সিদ্ধান্তের এক বিরাট অংশ বাস্তবে প্রমাণযোগ্য, যা নীতিগতভাবে প্রমাণ করা যাবে না বলে ধরে নেওয়া যায়। ৫, দেখো, গণিত সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু যুক্তিবিদ্যা মূলত ভাষা বা তার প্রতীক নিয়ে কাজ করে। তাহলে গণিত কি করে? সংখ্যা নিয়ে কাজ করে, কিন্তু যুক্তিবিদ্যা কি করে? মূলত তার ভাষা বা প্রতীক নিয়ে আলোচনা করে। তাহলে এই ৫টি হলো আমাদের পার্থক্য, অর্থাৎ ৫টি হলো বৈসাদৃশ্য রয়েছে। তোমাদের এই ৫টি আর মিল হলো ৮টি। এদের মধ্যে যে ৩টি বা ৪টি তোমাদের সবচেয়ে বেশি মনে রাখে, তোমরা মনে থাকে বা বুঝো বা বুঝতে পারো, সেই ৩টি তো পরে তোমরা মুখস্থ রাখবে। তাহলে পারস্পরিক নির্ভরশীলতা, আমরা এই পার্থক্য এবং সাদৃশ্য বৈসাদৃশ্য থাকা সত্ত্বেও এর মধ্যে কিছু নির্ভরশীলতা রয়েছে। দেখো, যুক্তিবিদ্যা গণিতের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য যাই থাকুক না কেন, এদের মধ্যে কি উল্লেখযোগ্যভাবে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। বিষয়টি এমন নয় যে একটি ছাড়া অন্যটি চলতে পারে না, তবে এদের একটির জ্ঞান অন্যটিকে কি বুঝতে সহায়তা করে। প্রকৃতপক্ষে গণিত হলো এক ধরনের যুক্তি প্রক্রিয়া। গণিত তার সমস্যা সমাধান করতে গিয়ে মানসিকভাবে যে কাজটি করে তা অনেকটাই যৌক্তিক ক্রিয়া। যুক্তিবিদ্যার নিয়ম এই যৌক্তিক প্রক্রিয়াকে ব্যবহার করতে আরো সহায়তা করে থাকে। এ প্রসঙ্গে দার্শনিক রাসেল ও হোয়াইটহেড বলেন, সর্বপ্রকার গাণিতিক ধারণা এক বিশেষ ধরনের ছোট ছোট মৌলিক যুক্তি প্রত্যয়নের সহায়তায় বোঝা যায়, এবং সকল গাণিতিক সিদ্ধান্ত বা বচনেই খুব কম সংখ্যক যৌক্তিক নীতি থেকে নিঃসৃত হয়। গণিতবিদ পিটার ক্যামেরন যুক্তিবিদ্যাকে গণিতের ভিত্তি বলে অভিহিত করেন। অন্যদিকে কি যুক্তিবিদ্যা গণিতের মাধ্যমে অনুপ্রাণিত। যুক্তিবিদ্যার অনেক ক্ষেত্রেই গণিতের সাথে সম্পর্কিত করে বুঝতে সহজ হয়, বিশেষ করে সমকালীন প্রতীকী যুক্তিবিদ্যা একেবারেই গণিতের অনুকরণে প্রতিষ্ঠিত। তাহলে এই পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে, তোমরা এটা অবশ্যই রিডিং করবে বারবার, তাহলে কিছুটা তোমরা লিখতে পারবে বা মুখস্থ করতে পারো এই যে পারস্পরিক নির্ভরশীলতা কি কি। তাহলে এই ক্লাস শেষে তোমাদের বাড়ির কাজ হলো, দেখো, যুক্তিবিদ্যা গণিতের মধ্যে পার্থক্য দেখাও। যদি পার্থক্য দেখায় তাহলে তোমাদের মধ্যে কি শুধু পার্থক্য দেখাতে হবে, এবং তার পূর্বে যুক্তিবিদ্যা গণিতের একটি সংক্ষিপ্ত বা ছোট সংজ্ঞা দিতে হবে। তারপরে এই পার্থক্য তোমার লিখতে হবে। তাহলে এই ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।